ওকে, শুরু করে দেই নাকি আর একটু ওয়েট করব? পূজা, আছো? পূজা, শুরু করে দিব না একটু ওয়েট করব? জি স্যার, আছি। কি অবস্থা তোমার? ভালো? কিন্তু স্যার চলতেছে। আচ্ছা, এখন বলো, গত ক্লাস করছিলে তুমি? হ্যাঁ স্যার, করছি। ওকে, এটাতে লাইভ ক্লাসই মানে, করছি। হ্যাঁ, লাইভ ক্লাসই করছি স্যার। আচ্ছা, okay। এটাতে মানে কি কোনো সমস্যা হয়েছে বুঝতে, বা কোনো কিছুতে কোনো সমস্যা হয়েছে কিনা না থাকলে স্যার, বলো। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, স্যার, বুঝতে পারছি। বুঝতে ওকে। পারছি। আর কারো কোনো সমস্যা থাকলে বলো, নাইলে আমি আজকে নতুন টপিক থেকে শুরু করব। ওকে, তাহলে শুরু করে দিলাম। হ্যাঁ, আমরা গত ওকে স্যার। ক্লাসে লসাগু গসাগু পর্যন্ত পড়ছিলাম, এলসিএম পড়ছিলাম, লিস্ট অন মাল্টিপুল, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি নাকি। আর জিসিডি, গসাগু গ্রেটেস্ট কমন ডিভিজর, সেটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, সেটা পড়ছিলাম নাকি। আর লসাগু গসাগুতে নেগেটিভ থাকলেও আমরা কাউন্ট করব কাকে? পজিটিভকে। মনে আছে নাকি? ওকে, জি আজকে আমরা স্যার। প্রাইম নাম্বার কাকে বলে সেখান থেকে শুরু করব, ঠিক আছে? তো দেখো, একটা সংখ্যা এক থেকে বড় যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো ভাজক নেই, সেই সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ স্যার, মৌ- আপনার জি, কথা ভেঙে ভেঙে আসতেছে। ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ স্যার। স্যার, আজকে কথা ভালো করে শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, দেখি কিটা আনবো। ওকে, দেখো, আমাদের কাছে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যার যদি ভাজক, মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে পি, তার ভাজক যদি ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো ভাজক যদি না থাকে, দুইটা ভাজক, একটা হবে ওয়ান আর একটা হচ্ছে ওই সংখ্যাটা, তখন ওই সংখ্যাটাকে বলা হবে মৌলিক সংখ্যা। আমার কথা বোঝা গেছে? মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা কি হবে? তার ভাজক মাত্র দুইটা থাকবে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে ও সে নিজেই, এবং সংখ্যাটা অবশ্যই এক থেকে বড় হতে হবে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? এক থেকে বড় যে সকল সংখ্যার ভাজক এক এবং সে নিজেই, সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। ক্লিয়ার? জি বোঝা স্যার। গেছে মৌলিক সংখ্যাটা কি? জি স্যার। ওকে, বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন খেয়াল করো, আমার কাছে ধরো প্রথম যেটা মৌলিক সংখ্যার ক্ষেত্রে যে জিনিসটা জানা খুব জরুরি, জোড় মৌলিক সংখ্যা মাত্র একটা, ইভেন প্রাইম। ইভেন প্রাইম হবে খালি দুই। দুই হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা জোড় হবে। ওকে, সকল মৌলিক সংখ্যা হবে মাত্র দুই হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। বাকিগুলো মানে ইভেন প্রাইম লেখা থাকা মানে বুঝবা যে হচ্ছে সেটা দুইয়ের কথা বলছে। কারণ এমনিতেই প্রাইম সব সময় বেজুর হবে, সব বেজুরই না, প্রাইম ম্যাক্সিমাম বেজুর। কিন্তু ইভেন প্রাইম যদি এই কথাটা কোথাও লেখা থাকে তাহলে আমরা বুঝে নিব যে সেটা দুইয়ের কথা বলছে। দুই হচ্ছে ইভেন প্রাইম, মানে জোড় মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কাকে বলে বললে তখন আমি সংজ্ঞাটা ওয়ান থেকে বড় দিয়ে শুরু করব। ওয়ান থেকে বড় যে সকল সংখ্যার ভাজক ওয়ান এবং ওই সংখ্যা নিজেই, সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা অন্যভাবেও দিতে পারি। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মৌলিক সংখ্যা বা মৌলিক বলা হবে যদি সে এক থেকে বড় হয়, ওয়ান এবং দুই ব্যতীত
তার আর কোনো যদি ভাজক, আমার কথা বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? ওকে, তাহলে জি এখন স্যার। বাকি যতগুলো মৌলিক আছে সবই বিজোড় হবে, শুধুমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এটা মনে রাখতে হবে। তোমাকে বললো যে জোড় মৌলিক সংখ্যা কত, তাহলে তুমি উত্তর দিবা 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। এটাকে বলা হয় ইভেন প্রাইম। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? আমি পরের টপিকে জি যাব। স্যার। জি ওকে, স্যার। এর আগে আরেকটা জিনিস তোমার জানা থাকতে হবে। আহ ধরো জোড় সংখ্যা আমরা লিখবো কি, দুইটা জোড় সংখ্যা যোগ করলে কি হয় বলতো? জোড় হবে, এটা মনে রাখতে হবে। জি স্যার। দুইটা বিজোড় সংখ্যা যদি যোগ, অড প্লাস অড, দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে কি হবে? জুর। যদি একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা যোগ করি, সেক্ষেত্রে কি হবে? odd। বিজু। আরেকটা হচ্ছে যদি বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা, তাহলে বিজোড় হবে। এটা মাথায় রাখতে হবে, যোগের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। জি স্যার। এখন আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম এইভাবে, দুইটি দুইটি মৌলিক সংখ্যার যোগফল আমি দিলাম ধরো 21, ঠিক আছে? তাহলে 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 মৌলিক সংখ্যাগুলো কি কি? মৌলিক সংখ্যাগুলি কি কি? এটা গুলি কি কি? মানে উত্তর কিভাবে দিবা? দেখো, প্রথমেই বলছি যে মৌলিক সংখ্যা আর যোগফলটা, তাহলে বিজোড় যেহেতু এখানে লেখা আছে, তার মানে একটা জোড় হবে আর একটা বিজোড় হবে, না হলে তো হ্যাঁ। রেজাল্ট বিজোড় আসার কথা না। আমার কথা বুঝছো? কারণ খেয়াল করো, জি স্যার। দুইটা বিজোড় যোগ করলেও জোড় আসবে, দুইটা যোগ যোগ করলেও জোড় আসবে। যেহেতু জুর। দুইটা সংখ্যা যোগ করে আমি বিজোড় পেয়েছি, তার মানে একটা জোড় আর একটা বিজোড়, বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, মৌলিক সংখ্যা জোড় কোনটা? একটা হবে 2, যেহেতু দুই। যোগফলটা হচ্ছে মানে একজন হবে জোড় আর একজন হবে বিজোড়। তাহলে আমরা জানি যে দুইটাই মৌলিক সংখ্যা হতে হবে, তাহলে একটা জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর একটা হবে 19। কথাটা বোঝা গেছে? যেহেতু এটা মনে করো খুব ছোট, সেজন্য তুমি ইজিলি বের করতে পারতেছো 19, 2 এর সাথে 19 যোগ করলে। আমি যদি আরো বড় সংখ্যা দিতাম, তখন তোমাকে যোগফলটার উপর নজর রাখতে হবে। যদি এটা বিজোড় হয় তাহলে বুঝবা যে একটা জোড় আর একটা বিজোড় যোগ করা হচ্ছে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। বুঝেছো? ওকে, এখন মনে করো তোমাকে দিল যে আহ 71, সরি 71 এর ভাজক সংখ্যা কত? এটা প্রশ্ন আসলো পরীক্ষাতে, 71 এর ভাজক সংখ্যা কত? যেহেতু 71 হচ্ছে প্রাইম, তাহলে ভাজক সংখ্যা কত হবে? দুইটা হবে, একে একটা 1, আর একটা হচ্ছে 71 71। নিজেই। কারণ আমরা বলছি যে মৌলিক সংখ্যার ভাজক কে কে হতে পারে? মৌলিক সংখ্যার ভাজক 1 হতে পারে এবং সে নিজে হতে পারে। আমার কথা বোঝা গেছে? তাহলে তোমাকে এরকম দিবে যে 71 এর ভাজক কত, তখন আর তুমি চিন্তা করবে যে 71 প্রাইম কিনা। যদি সে প্রাইম হয় তাহলে তার ভাজক হবে 2টা। মনে থাকবে? এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, তাহলে আমি পরের টপিকটাই যাচ্ছি। হ্যাঁ, এখন আসো কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে যৌগিক সংখ্যা বলা হবে
যদি সে এক বড় হয়, এ ওয়ান এবং এন ব্যতীত তার আরো আরো ধনাত্মক ভাজক থাকতে পারে, ঠিক আছে? ব্যতীত এন এর কোনো ধনাত্মক ভাজক থাকে, অর্থাৎ কি হতে হবে, এন এর ভাজক ওয়ান থাকবে, এন নিজে থাকবে, সাথে আরো কেউ থাকবে, আরো কেউ থাকবে। যদি এইরকম সে সংখ্যা হয় তখন তাকে বলা হয় কম্পোজিট নাম্বার। আমার কথা বোঝা গেছে? তাহলে কম্পোজিট নাম্বারকে আমরা দুইটা সংখ্যার গুণফল আকারে লিখতে পারি। যেমন ধরো এন যদি কোনো কম্পোজিট সংখ্যা হয়, তাহলে তাকে দুইটা ভাজকের গুণফল আকারে লেখা যাবে। ওকে, তাহলে আমার কাছে যেমন ধরো 6 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, কারণ তাকে দুইটা মৌলিক সংখ্যার একাধিক মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ ওইটা ছাড়া 6 এর ভাজক কি কি হতে পারে, 6 এর ভাজক কি কি হতে পারে, 6 এর ভাজক হতে পারে 1, 2, 3, 6। তাহলে 1 এবং 6 ব্যতীত তার আরো দুইটা ভাজক আছে, 2 এবং 3। সেজন্য 6 হচ্ছে কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? কম্পোজিট নাম্বার কাকে বলে? জি স্যার। আমি কি পরের টপিকটাই যাব? জি স্যার। ওকে, এরপরে আসলো টুইন প্রাইম কাকে বলে। বাংলায় বলা হয় যুগল মৌলিক, ঠিক আছে? দুইটি মৌলিক সংখ্যার কে যুগল মৌলিক বলা হবে যদি তাদের পার্থক্য কত হয়, 2 হয়। তাদের পার্থক্য যদি 2 হয় তখন তাদেরকে বলা হবে টুইন প্রাইম। যেমন ধরো 3 এবং 5, এরা হচ্ছে টুইন প্রাইম, দুইজনেই প্রাইম, এবং তাদের ডিফারেন্স কত, তাদের ডিফারেন্স হচ্ছে 2। আমার কথা বুঝেছো? যেমন ধরো আমি 17 আর 19 নিতে পারি, এরা হচ্ছে টুইন প্রাইম, কারণ তাদের ডিফারেন্স কত, 2। আমি আরো নিতে পারি, 11 এবং 13 নিতে পারি, তাদের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 2। আমি আরো নিতে পারি, আমি ধরো 41 এবং 43 নিতে পারি, এরা হচ্ছে টুইন প্রাইম। তাহলে তোমাকে পরীক্ষায় থাকতে পারে এভাবে যে টুইন প্রাইম কাকে বলে, দুইটি উদাহরণ দাও, বা টুইন প্রাইমের দুইটি উদাহরণ দাও। তাহলে তুমি দুইটা এমন প্রাইম নিবা যাদের ডিফারেন্স 2 হয়। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আমি কি পরের টপিকে যাব? জি স্যার। ওকে, এরপরে আসি কোপ্রাইম। এই ইংরেজি নামগুলো মনে রাখতে হবে। কোপ্রাইম, কোপ্রাইম হচ্ছে সহমৌলিক। মনে করো দুইটা সংখ্যা, তারা মৌলিক না, মৌলিক, দুইটা মৌলিক হতেও পারে বা না হতে পারে, এমন একটা জোড় যাদের গোসাগু যদি 1 হয়, যাদের গোসাগু যদি 1 হয়, তখন তাদেরকে বলা হয় কোপ্রাইম। আমার কথা বোঝা গেছে? দুইটা এমন একটা জোড়া থাকবে যাদের গোসাগু যদি 1 হয়, তখন তাদেরকে বলা হবে সহমৌলিক বা কোপ্রাইম। যেমন ধরো 3 এবং 5, দুজনেই মৌলিক এবং তাদের গোসাগু হচ্ছে 1। গোসাগু 1 মানে তো বোঝা গেছে যে তাদের মধ্যে কমন উৎপাদক কে থাকবে, শুধু 1 থাকবে, আর কেউ কমন উৎপাদক থাকতে পারবে না। বোঝা গেছে? যেমন 5 এবং 5 যদিও প্রাইম কিন্তু 8 প্রাইম না, কিন্তু তাদের এই জোড়াটাকে বলবো আমরা কোপ্রাইম, কারণ 5 এবং 8-এর গোসাগু হচ্ছে 1। বুঝেছি? তাহলে কোপ্রাইম হতে হলে যে দুইজনই প্রাইম হতে হবে এমন কোনো কথা নাই। শুধুমাত্র শর্ত হলো কি, তাদের গোসাগু কত হতে হবে, 1। অর্থাৎ তাদের মধ্যে কমন উপাদান 1 ছাড়া আর কোনো কমন উপাদান যদি না থাকে, তখন তাকে বলা হবে কোপ্রাইম। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে আসো, এই নামটা ভালোভাবে মনে রাখবা, প্যালিন্ড্রোমিক নাম্বার, ঠিক আছে? Okay, এটা মনে রাখবা, কারণ এটা তোমরা যখন বিচ্ছিন্ন গণিত পড়বা তখন এটার কিছু অঙ্ক আছে বিচ্ছিন্ন গণিতে, ঠিক আছে? ডিসক্রিট ম্যাথমেটিক্স যখন পড়বা। ওকে, এখন দেখো, এখন দেখো এটা কিভাবে আসে। যেমন ধরো সংখ্যাটা এমন ভাবে থাকবে যেমন উল্টা দিক থেকে লিখলেও সেম আগের মতো হয়। মনে করো 121,
121কে উল্টা দিক থেকে শেষ থেকে যদি শুরু করো তাও তুমি শেষ অঙ্ক এবং শেষ অঙ্ক সামনে দিকে রাখলাম ওয়ান, এরপরে one। অর্থাৎ যাকে সামনে থেকে লিখলে যা পিছন থেকে লিখলে যদি সেম হয় তখন হচ্ছে তারা হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার। ওকে, প্যালিন্ড্রোমিক পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। যেমন ধরো 11, ঠিক আছে, 22, তারপরে 33। দুই অঙ্ক বিশিষ্ট প্যালিন্ড্রোমিক নাম্বার হচ্ছে এই। যেমন ধরো 44, তারপরে 55, 77, 88, 99। এরা সবাই হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার। ওকে, আর যদি 3 অঙ্ক বিশিষ্ট হয় তাহলে আমি লিখতে পারি 101, এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোমিক নাম্বার। বুঝা গেছে? তো প্যালিন্ড্রোমিক নাম্বারে কি হবে, যেমন ধরো সামনে থেকে লিখলে যা, উল্টা দিক থেকে লিখলেও তাই। এটা হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তো আর সাধারণত আমরা যখন শব্দ ব্যবহার করি তখন শব্দের ক্ষেত্রে আই হচ্ছে প্যালিন্ড্রোমিক ওয়ার্ড বলা হয়, কারণ আই কে উল্টা দিক থেকে লিখলেও ই ওয়াই ই আসবে। ম্যাডাম শব্দটা যদি উল্টা দিক থেকে লেখে তাও ম্যাডাম থাকবে। লেভেল শব্দটা সেম একই রকম, উল্টা দিক থেকে লিখলেও লেভেল থাকবে, ঠিক আছে। এরপরে এই দেখো, এই পুরো শব্দটা রাইস টু, এই পুরাটা এই পুরাটাও কিন্তু প্যালিন্ড্রোমিক সেন্টেন্স, ঠিক আছে। উল্টা দিক থেকে আর আই এস ই, রাইস, টি ও বি ও টি ই এস আই আর, উল্টা দিক থেকে লিখলেও সেম আগেরটাই থাকবে। আর বাংলায় প্যালিন্ড্রোমিক শব্দ হচ্ছে বাবা, বাবা, কাকা, রমাকান্ত, এরকম সবাই হচ্ছে প্যালিন্ড্রোমিক ওয়ার্ড, ঠিক আছে। তো আমাদের কাজ হবে প্যালিন্ড্রোমিক নাম্বার। প্যালিন্ড্রোমিক নাম্বার কেমনে আসবে? 2 অঙ্কের প্যালিন্ড্রোমিক নাম্বার কোনগুলো, 3 অঙ্কের প্যালিন্ড্রোমিক নাম্বার কয়টি আসতে পারে, এটা ডিসক্রিট মেথড এই ধরনের অঙ্ক থাকে। ধরো তোমাকে বলো যে 3 অঙ্কের প্যালিন্ড্রোমিক সংখ্যা বের করো, তাহলে দেখো এটা বের করার জন্য কি করতে হবে? যদিও এটা নাম্বার থিওরি লাগতো না, কিন্তু জাস্ট টপিকটা বোঝানোর জন্য বলছি। হলো, আমাকে বললো যে পরীক্ষাতে বললো যে 3 অঙ্কের একটি 3 অঙ্কের কতটি প্যালিন্ড্রোমিক সংখ্যা আছে সেটা নির্ণয় করো। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমার প্যালিন্ড্রোমিক সংখ্যাগুলো 3টা যদি হয়, সামনে যেটা পিছনের সেম একই হতে হবে। এরকম 121 যে লিখেছি, 121 যে লিখেছি, প্রথম সংখ্যাটা এবং অঙ্ক এবং শেষ অঙ্ক দুইটি সমান, একই জাতি। তাহলে এখানকার প্রথম পজিশনে যে আসবে, থার্ড পজিশনে যে থাকবে তার সমান হয়েছে, ঠিক আছে। তার মানে এই পজিশনটায় যদি 1 হয় সামনে 1 হবে, 2 হইলে 2 হবে, 3 হইলে 3 হবে। তার মানে প্রথম পজিশনটা আমরা সাধারণত 9 ভাবে গ্রহণ করছিলাম, ঠিক আছে। কারণ আমাদের সংখ্যা হচ্ছে 0 থেকে হ্যাঁ, 9 পর্যন্ত, 10টি থাকলেও আমি আমি না ক্লাস সারা করি। 9 পর্যন্ত নিই। কেন আমি 0-কে নিব না এটা পরে বলতেছি। তাহলে প্রথম পজিশনটা আমরা 2 ভাবে ফিল আপ করতে পারি, দ্বিতীয় পজিশনটা আমরা কত ভাবে ফিল আপ করতে পারি, এটা আমরা 10 ভাবে ফিল আপ করতে পারি। বুঝা গেছে? তাহলে 3 অঙ্কের প্যালিন্ড্রোমিক সংখ্যা কত আসবে? 28। বোঝা গেছে? এটা তোমাদের ডিসক্রিট থাকবে 3 অঙ্কের প্যালিন্ড্রোমিক সংখ্যা কতটি বা 4 অঙ্কের প্যালিন্ড্রোমিক সংখ্যা কতটি থাকবে, এটা আসলে ডিসক্রিটের একটা টপিক। তাও প্যালিন্ড্রোমিক সংখ্যা যেহেতু আমরা পড়তেছি সেজন্য আমি এটা বলে দিচ্ছি। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা পরের টপিকটা যাই। এটা হচ্ছে ফার্মার সংখ্যা বা ফার্মার নাম্বার কাকে বলে। ফার্মার সংখ্যা হচ্ছে টু দি পাওয়ার n+1। এই টাইপের যতটা সংখ্যা হবে তাদেরকে বলা হয় ফার্মার সংখ্যা, যেখানে n এর মান 0 সমান অথবা 0 থেকে বলো। যদি 0 বসাই তাহলে কত আসবে? দেখো, 0 যদি বসাই তাহলে আসবে টু দি পাওয়ার 0+1। তার মানে তাহলে কত? 1। 2 টু দি পাওয়ার প্লাস 1, 1+1। ঠিক আছে। তাহলে প্রথম ফার্মার সংখ্যা হচ্ছে কত? 3। এখন যদি n এর মান 2 বসাও
একুশ তাহলে 2 to the power 1 plus 1, that is 1 4 2 plus মানে 4 plus 1, that is 4. তাহলে 5 দ্বিতীয় ফার্মার সংখ্যা হচ্ছে 5, তৃতীয় ফার্মার সংখ্যা হচ্ছে 17, চতুর্থ হচ্ছে 257, আর 5 নম্বরটা হচ্ছে 65,537। এটা পরীক্ষাতে থাকে। ফার্মার সংখ্যা কাকে বলে? প্রথম 5টি ফার্মার সংখ্যা। তো তোমাকে এই 5টা লিখতে হবে এইভাবে। এটা কিন্তু পুরো পরীক্ষাতে আসছে, সেজন্য আমি এটা এইভাবে সাজায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। জি স্যার এখন পরে পরের পরের টপিকে যাই তাহলে। পরের টপিকে গেলাম, ঠিক আছে। এখন ফার্মার নাম্বারের মধ্যে যে নাম্বারগুলো প্রাইম তাদেরকে বলা হয় ফার্মার মৌলিক। সকল ফার্মার সংখ্যা মৌলিক সংখ্যা না, ঠিক আছে। কিছু কিছু ফার্মার সংখ্যা হচ্ছে যৌগিক, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে মৌলিক। তোমাকে বলবো যে ফার্মার সংখ্যা প্রথম 5টাই কিন্তু মৌলিক, ঠিক আছে। তাহলে তোমাকে বলবো যে ফার্মার সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে? ফার্মার আকারের সংখ্যাগুলি যদি তারা মৌলিক হয় তখন তাদেরকে বলা হবে ফার্মার মৌলিক সংখ্যা। প্রথম 5টি কিন্তু ফার্মার মৌলিক সংখ্যা, এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এটা জাস্ট প্রশ্নটা 2 ভাবে থাকে, সেজন্য 2 ভাবে সেম প্রশ্ন, উত্তর কিন্তু পাই কাছাকাছি। সেটাকে আমি 2টা আলাদা আলাদা কি দিয়ে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের কনফিউশন না হয়। ফার্মার মৌলিক সংখ্যা 5টা কি বলার দরকার আছে? এটা তো আগের আলোচনার সাথে মিল আছে, ঠিক আছে, ওকে। জি স্যার এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এরপরে আসবে মার্সেন নাম্বার। মার্সেন নাম্বার হচ্ছে, এটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়, যেখানে 2 to the power n-1 আকারের যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে বলা হয় মার্সেন নাম্বার, ঠিক আছে। মনে করো, ধরো তোমার কাছে আহ 2 to the power² - 1, অর্থাৎ কত? 3। 3 হচ্ছে একটা মার্সেন নাম্বার। ধরো তুমি দিলা 2 to the power 3 - 1, তার মানে কত? 8 - 1, that is 7. 7 is a Martian number. Clear? ঠিক একই রকম 15 হচ্ছে একটি মার্সেন নাম্বার, 15 হচ্ছে একটি মার্সেন নাম্বার। কিভাবে? 2 to the power 4 - 1 লেখা যায়। 2 to the power 4 মানে কত? 16 -1, that is 15, which is মার্সেন নাম্বার। বুঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, মার্সেন নাম্বার কিছু কিছু প্রাইম, যেমন ধরো 3, সে মার্সেন নাম্বার সাথে সাথে প্রাইম। 7 প্রাইম হচ্ছে মার্সেন নাম্বার সাথে সাথে প্রাইম, কিন্তু 15 মার্সেন নাম্বার হওয়া সত্ত্বেও প্রাইম নয়। তাহলে সব মার্সেন নাম্বার প্রাইম হবে না, কিছু কিছু প্রাইম হবে, কিছু কিছু প্রাইম হবে না। তাহলে তোমাকে যদি প্রশ্ন থাকে মার্সেন মৌলিক সংখ্যা কাকে বলে, তখন তুমি কি বলবা? 2 to the power n-1 আকারের যে সকল মৌলিক সংখ্যা তাদেরকে বলা হয় মার্সেন মৌলিক সংখ্যা। আমার কথা কি ক্লিয়ার, নাকি আবার বলা লাগবে, আবার বুঝাই দেওয়া লাগবে? স্যার বুঝছি আবার স্যার বুঝাইলে একটু ভালো হতো। ওকে, ওকে। আমরা আমরা আগে দেখি মার্সেন নাম্বার কারা। 2 to the power n-1 আকারে যদি সংখ্যাগুলো থাকে তারা হচ্ছে মার্সেন নাম্বার। এখন দেখো, মনে করো তুমি 2 এর পাওয়ার -1 দাও, তাহলে কত? 2 × 2 = 4 থেকে 1 3। তাহলে 3কে আমরা কি বলতে পারি? 3কে আমরা মার্সেন নাম্বার বলতে পারি। 3কে আমরা বলতে পারি মার্সেন, ঠিক আছে, মার্সেন সংখ্যা। ঠিক একই রকম আমরা 7কে মার্সেন সংখ্যা বলতে পারি, কারণ 2 to the power 3 - 1 = 7। তাহলে যারা 2 to the power n-1 আকারে লিখতে পারবো তারা তো মার্সেন সংখ্যা। তাহলে 7 হচ্ছে একটা মার্সেন সংখ্যা, বোঝা গেছে। ঠিক একই রকম 15কে আমরা কি লিখতে পারি? 2 to the power 4 - 1, তাহলে এটাও হচ্ছে একটা মার্সেন নাম্বার, বোঝা গেছে। তো খেয়াল করো, মার্সেন নাম্বার 15 কিন্তু প্রাইম না, 3 প্রাইম, আবার 7 প্রাইম। তাহলে মার্সেন নাম্বার গুলোর মধ্যে কিছু কিছু মার্সেন নাম্বার থাকবে যারা প্রাইম হবে, আর কিছু কিছু প্রাইম হবে না, ঠিক আছে। তাহলে মার্সেন নাম্বারের আকারে যেগুলো প্রাইম হবে তাদেরকে বলা হয় মার্সেন মৌলিক সংখ্যা। আমার কথা কি ক্লিয়ার?
ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? না স্যার, ক্লিয়ার। না স্যার, আর বলা লাগবে না। ওকে, এরপরে আসি আমরা ফ্লোর ফাংশন। এই টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। ফ্লোর ফাংশন, সিলিং ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এইগুলো তোমাদের ডিসক্রিট মেথেও থাকবে এই টপিকগুলো। নাম্বার থ্রির অনেকগুলো টপিক ডিসক্রিট মেথে গিয়ে পাবে। তো সেজন্য এখানে যদি কনসেপ্টটা ভালো রকম জেনে রাখো, এখানে গিয়ে সহজ হবে। তাহলে দেখো, ফ্লোর ফাংশন, ফ্লোর ফাংশনকে সাধারণত আমরা এইভাবে লিখবো, নিচের দিকে বাউন্ডারি দিব, উপরে খোলা থাকবে, নিচে বাউন্ডারি দিব। এটাকে বলা হয় ফ্লোর ফাংশন। ফ্লোর ফাংশন দ্বারা কি বোঝায়? ফ্লোর ফাংশন দ্বারা বোঝায় যে এই যে ভিতরে যে সংখ্যাটা থাকবে, ভিতরে যে এক্স আছে, সেটার পূর্ণ সংখ্যাটা নিতে হবে, কিন্তু তার থেকে ছোট হইতে হবে, বড় নেওয়া যাবে না। যেমন ধরো, আমি যদি এইভাবে দেই যে 3-এর ফ্লোর ফাংশন কত, তাহলে 3 হবে। কিন্তু আমি যদি দেই 3.25, এর ফ্লোর ফাংশন কত, তাহলে আমি 3 লিখবো। অর্থাৎ ফ্লোর ফাংশনের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা 3 থেকে বেশি হলেও আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাই নিব। আমার কথা বোঝা গেছে? ওকে, তার মানে ফ্লোর ফাংশনে দশমিকের অংশ থাকলে সেই অংশটাকে বাদ দিয়ে আমরা পূর্ণ সংখ্যাটা নিব। বোঝা গেছে? কিন্তু মাইনাসের ক্ষেত্রে দেখো, -3.14 তোমার ফ্লোর ফাংশন আছে, সেক্ষেত্রে আমি নিব -4। কেন? আমি বলছি যে দেখো, এটাকে আমি কেমন করে বুঝাই দিচ্ছি। দেখো, আমার কাছে এখানে 0, এখানে -1, এখানে -2, এখানে -3, আর এখানে আছে -4। এখন খেয়াল করো, -3.14 এটা কোথায় আছে? 3 এবং 4-এর মধ্যে এক জায়গায়, 3 এবং 4-এর মধ্যে এক জায়গায় সেটা আছে। ধরো এই জায়গাটায় হচ্ছে কে আছে, এই জায়গাটায় আমার থ্রি পয়েন্ট এই জায়গাটায় আমার 3.14 আছে, -3.14 আছে, এই জায়গাটায় আছে -3.14 আছে। তো ফ্লোর ফাংশন হচ্ছে যে সংখ্যাটা থাকবে তার থেকে ছোট পূর্ণ সংখ্যা, ছোট পূর্ণ সংখ্যা। -3.14 থেকে ছোট পূর্ণ সংখ্যা কত? -4। যদি আমি 3 নিতে চাই তাহলে সেটা তো -3, যদি নিতে চাই তাহলে সেটা তো -3.14 থেকে বড় হয়ে যাবে। আমি ছোট যদি নিতে চাই তাহলে কত নিব? -4 নিব। সেজন্য -3.14 এর ফ্লোর ফাংশন হচ্ছে -4। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, বোঝা গেছে? স্যার। ওকে, এখন আসো সিলিং ফাংশন। সিলিং ফাংশনকে আমরা উপরের দিকে বাউন্ডারি দিব, উপরের দিকে এরকম সিলিং, এটাকে বলে সিলিং ফাংশন। সিলিং ফাংশন দ্বারা এক্স এর অনন্য লঘিষ্ঠ পূর্ণ সংখ্যা বোঝায় এবং একে এক্স এর সিলিং ফাংশন বলা হয়। যেমন ধরো, তোমার কাছে দেওয়া থাকলো 3.14 এর সিলিং, অর্থাৎ এটা দ্বারা বুঝাবে 3 থেকে বড়, 3.14 থেকে বড় কাছাকাছি পূর্ণ সংখ্যা। এখন খেয়াল করো, আমি যদি সংখ্যাটাকে এটাকে দেখাই, তাহলে মনে করো এখানে 1, এখানে এখানে 1, এখানে 2, এখানে 3, আর এখানে আছে 4। এই যে 3.14 কোথায় আছে? 3.14 আছে এই জায়গায়। তাহলে তার থেকে বড় পূর্ণ সংখ্যা কত হবে? 4 হবে। তাইলে ফ্লোর সিলিং ফাংশন অফ 3.14 সমান কত হবে? 4 আসবে। এতটুকু বুঝেছি কিনা দেখ। জি স্যার। তো বাকিগুলো নিজেরা দেখে নিতে পারবা তো, নাকি আমার দেখাই দেওয়া লাগবে? পারবো পারবো স্যার। ওকে, এখন আসো তাহলে গজ ফাংশন। গজ ফাংশনকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনও বলা হয়। গজ ফাংশনকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলা হয়। সেটাকে উপরে নিচে দুই দিকে বাউন্ডারি দিয়ে লিখতে হয় এইভাবে। সাধারণত গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দ্বারা আসলে সিলিং ফাংশনের মতোই বোঝাবে। তাহলে মনে করো কি, এক্স হচ্ছে একটি বাস্তব সংখ্যা, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স দ্বারা বোঝায় এক্স হতে বড় না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্দেশ করে, একে গাউসের ফাংশন বলা হয়ে থাকে। যেমন ধরো, তোমার কাছে থাকলো 5.35, আমি যদি তার
গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বের করি, তাহলে পূর্ণ সংখ্যা কত? 5, সেটা নিব। ওকে, 1.1/4 এর ইন্টিজার ফাংশন, এটাকে আমি ভাগ করব। 1 কে 4 দিয়ে ভাগ করলে 0.25 আসবে নাকি আসবে না? তাহলে পূর্ণ সংখ্যা কত আসবে দেখো, এটা সংখ্যা রেখা যদি দেখাই, তাহলে এখানে 0, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 0.25। তাহলে 0.25 থেকে ছোট পূর্ণ সংখ্যাকে 1 ছিল, 0.25 থেকে ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে 0, সেজন্য ইন্টিজার ফাংশন অফ 0.25 এর ইন্টিজার ফাংশন কত হবে? 0 হবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? ঠিক একই রকম -3/2 এর আমি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বের করব, তাহলে এটাকে আমি দিতে পারি -1.5 এর ইন্টিজার ফাংশন। এখন এখানে থাকবে 0, এখানে থাকবে 1, আর ও সরি মাইনাসের দিকে এখানে হচ্ছে -1, আর এর পাশে হচ্ছে এখানে -2, আর এই জায়গাটাই থাকলো -1.5। তাহলে -1.5 থেকে ছোট পূর্ণ সংখ্যাকে -2, সেজন্য এই যে এখানে -2 আসছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, তাহলে আমরা পরের টপিকটাই যাচ্ছি। এখন আসো ডিভিশন অ্যালগোরিদম। ঠিক আছে, ডিভিশন অ্যালগোরিদম আমরা ক্লাস 5-এই পড়ছি ডিভিশন, বা আরো আগে। যেমন ধরো আমরা কি জানি, আমরা জানি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। জানি নাকি জানি না? জানি। জানি স্যার। ওকে, তাহলে এখন মনে করো আমি যে সংখ্যাটাকে ভাগ করব তাকে আমি নাম দিলাম এ, বি দিয়ে ভাগ করব, ভাজককে দিলাম ভি, ভাগফল সেটাকে নাম দিলাম কিউ, কারণ ভাগফলের ইংরেজি হচ্ছে কোশেন্ট, সেজন্য তার নাম দিলাম কিউ। ভাগশেষের নাম হচ্ছে আর, রিমাইন্ডার। এখন যদি মিলে যায় তাহলে রিমাইন্ডার কত হবে? 0 হবে। আর যদি ভাগশেষ থেকে থাকে তাহলে অবশ্যই ভাজক থেকে কি হবে? সে ছোট হবে। তাহলে রিমাইন্ডার কি? রিমাইন্ডার 0 থেকে বড় অথবা সমান এবং বি থেকে ছোট। আমার কথা বোঝা গেছে? এই যে এটাকে আমরা যে ক্লাস 3, 4, 5-এ যে পাটিগণিতে যেভাবে পড়েছি, সেটাকে বীজগণিত আকারে যে প্রকাশ করা, সেটাই হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম। আমার কথা বোঝা গেছে? ডিভিশন অ্যালগোরিদমটা কি বুঝেছ? তবে একটা জিনিস মনে থাকে যেন, এই যে রিমাইন্ডার ক্যানট বি নেগেটিভ, এটা মনে থাকে যেন, রিমাইন্ডার কখনো নেগেটিভ হতে পারবে না। আমার কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন খেয়াল করো, মনে করো আমি 3 দিয়ে -11কে ভাগ করতেছি, তাহলে আমার ভাগফল কত হবে বলো তো? বলো এটার ভাগফল কত হবে, কতবার যাবে? যে কোনো একজন উত্তর দাও, কতবার যাবে? 4 -4। -4। তাহলে কত আসবে এখানে, কত আসবে? 12 -12। বিয়োগ করলে কত আসবে? 1 আসবে। 1। হ্যাঁ। ওকে, অনেকেই জি এখানে স্যার। ভুল করে যে কাজটা করবে, 3 দিয়ে -11কে করার সময় -3 বার দিবে। -3 বার দিলে এখানে কত হবে? -9। 9। ঠিক আছে, -9 তো কখনো হতে পারবে না। কারণ কি বলতো? না, -9 বড়। -9 তো 11 থেকে বড়। আমার যে বড় নিচে যেটা অনেক বসে বড়। সেটা তো অবশ্যই ছোট হতে হয়, ঠিক না? তাহলে জি এইখানে ভাগটা -3 নয়, ভাগফলটা আসবে -4। তাহলে এটা কিন্তু হবে না, অনেকে এই জায়গাটা ভুল করবে। এখন বিয়োগ করে দেখো, বিয়োগ করলে ভাগশেষ কত আসতেছে? 2 আসতেছে, ওই সরি 1 1। আসতেছে, যা পজিটিভ। তার মানে মনে থাকে যেন, রিমাইন্ডার ক্যানট বি নেগেটিভ, রিমাইন্ডার কখনো নেগেটিভ হতে পারবে না, রিমাইন্ডার ইজ অলওয়েজ পজিটিভ।
এতটুকু ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। ওকে, এখন আসো ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ওই যে ভাগশেষ প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করে আমরা পড়তাম না, ওই মনে পড়ছে। কথাটা এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, আপাতত আজকে মনে হয় আর সময় পাচ্ছি না, আমরা আগামী দিন থেকে টাইম লিমিটে একটু বাড়ায় পড়াশোনা করব, ঠিক আছে? বোঝা গেছে? জি আজকে স্যার। আমরা এখানে শেষ দিচ্ছি, আর স্যার আজকের রেকর্ড ক্লাসটা আমি একটু স্যার পরেই দিয়ে দিব। জি, মানে কোন কোন বারে ক্লাস হইব এটা যদি একটু বলে দিতেন নির্দিষ্ট করে। আমি কালকের পরে ঠিক করে দিব, কালকে ক্লাস হবে এরপরে ঠিক করে দিব। ওকে, আগামী কালকে ক্লাস হবে এরপরে ঠিক করে ওকে দিব। স্যার। ওকে, আজকে স্যার এতটুকুই কালকে থাক। কলেজে ক্লাস হবে? ইয়েস ইয়েস, তবে আমার ক্লাসটা হবে, নির্মল স্যার সিলেটে যাবে, ওনারটা হবে না, আমারটা হবে। স্যার আমরা কবে ওকে, বই